Hello friends, welcome to my YouTube channel Passion for English. তো ফ্রেন্ডস, আমাকে ফ্রেজ এবং ক্লজের উপর একটা ভিডিও করার জন্য অনেকে রিকোয়েস্ট করেছো তোমরা, এবং তার সাথে এও বলেছো যে নাকি এটা খুবই কঠিন, খুবই কঠিন। তো আমি প্রথমে একটা কথা বলে দিই তোমাদের যে ইউ আর টোটালি রং, তোমরা ভুল করছো। তোমরা যদি প্রথমে কঠিন ভেবে নাও তাহলে সহজ করার ক্ষমতা কার আছে? যেমন জেগে জেগে ঘুমানো, উঠানো যায় না, সেই রকমই সহজকে কঠিন ভেবে নিলে কিন্তু কঠিন হয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ফ্রেজ এন্ড ক্লজ ইজ ভেরি ইজি। একদম জলের মতো সহজ করে কিভাবে বোঝানো যায় তার চেষ্টা আমি করছি। সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন, যাতে করে পরবর্তী জলের মতো সহজ ভিডিওগুলো পেতে পারেন। আর ফ্রেজ নিয়ে একটা ভিডিও আমি করেছি গল্পের মাধ্যমে, তো সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিতে পারেন। ওকে, নাও কামিং টু দ্য পয়েন্ট, হোয়াট ইজ ক্লজ? ক্লজ কি? সো ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, কতগুলো শব্দের সমষ্টি। কঠিন না? ওকে, দ্যাট হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড ভার্ব কম্বিনেশন। তাহলে তার একটা সাবজেক্ট এবং ভার্ব পাশাপাশি বসে একটা সম্পর্ক তৈরি করে, বা যেটাকে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট বলে থাকি। আর ইট মেক্স এ পার্ট অফ এ বিগার সেন্টেন্স, একটা বড় সেন্টেন্সের অংশ হিসাবে ক্লজ কাজ করে। ওকে, তো লেট ওয়াচ মাই এক্সাম্পল। একটাই সেন্টেন্স, বড় সেন্টেন্স, যেটাকে কমপ্লেক্স সেন্টেন্সও বলা হয়, সেটি হলো হি পাসড দ্য এক্সাম অ্যাজ হি স্টাডিড হার্ড। দুটো পার্টে আমি ভেঙে নিচ্ছি, হি পাসড দ্য এক্সাম আর অ্যাজ হি স্টাডিড হার্ড। ফার্স্ট এক্সাম্পল আমরা ব্যাখ্যা করি। হি পাস দ্য এক্সাম অর্থাৎ সে পরীক্ষায় পাস করেছিল। এখানে কতগুলো শব্দের সমষ্টি আপনারা দেখতে পাচ্ছেন, এ গ্রুপ অফ ওয়ার্ডস হয়ে গেল। হি সাবজেক্ট রয়েছে, পাস্ট ভার্ব রয়েছে, তাহলে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন হয়ে গেল, বা হি সাবজেক্ট আর পাস দ্য এক্সাম প্রেডিকেট, তাহলে এটাও হয়ে গেল। আর এটা একটা বড় সেন্টেন্সের পার্ট হিসেবে কাজ করছে, তাহলে এটা একটা ক্লজ, বোঝা গেল। এবার কি ক্লজ? এখানেই তো প্রশ্ন। ক্লজ আমরা চিনতে পারি, কিন্তু কি ক্লজ সেগুলো বুঝতে অসুবিধা হয়। তাহলে এইখানে সেন্টেন্সটা লক্ষ্য করুন, সে পরীক্ষায় পাস করেছিল। আপনার মধ্যে কি আর কোনো প্রশ্ন আসছে যে কি হয়েছিল বা কেন? আপনার কি মনে হচ্ছে যে ভার্বটা প্রকাশ পেয়ে গেছে, সম্পূর্ণ অর্থটা প্রকাশ পেয়েছে? হ্যাঁ, পেয়ে গেছে। তাহলে এটাকে কি বলতে হয়? তাহলে এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল, অ্যাজ হি স্টাডিড হার্ড, যেহেতু সে খুব পড়াশোনা করেছিল। এখানেও কতগুলো শব্দের সমষ্টি রয়েছে, এ গ্রুপ অফ ওয়ার্ডস। এখানে সাবজেক্ট রয়েছে হি এবং ভার্ব রয়েছে স্টাডিড, তাহলে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন হয়ে গেল। এটা একটা সেন্টেন্সের পার্ট, তাহলে এটাও একটা ক্লজ, আমরা বুঝতে পারলাম। এবার এইখানে দেখুন, যেহেতু সে খুব পরিশ্রম করেছিল, পড়াশোনা করেছিল। এবার কি আপনার মধ্যে কোনো প্রশ্ন আসছে না? আপনার মনে কি কোনো প্রশ্ন আসছে না? আসছে তো, যে কি হয়েছিল, ও কি পাস করেছিল নাকি ফেল করে গেছিল? না, পাসই করেছিল। অর্থাৎ কি, অর্থটা সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে না। তাহলে এটাকে বলবো আমরা ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ অন্যের উপর নির্ভরশীল ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ এই ক্লজটা নিজে কিছু করতে পারে না, অন্যের সাহায্য নিয়ে মনের ভাবটাকে সম্পূর্ণ করতে পারে। তাহলে ক্লজ দ্যাট ক্যান স্ট্যান্ড বাই ইটসেলফ, যে নিজে পায়ে নিজে দাঁড়াতে পারে, দ্যাট ইজ কল্ড প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেটাকে বলা হয়। আর এ ক্লজ দ্যাট ক্যান নট স্ট্যান্ড বাই ইটসেলফ, যে নিজের পায়ে দাঁড়াতে পারে না, দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অন আদার ক্লজ, যেটা অন্য ক্লজের উপর নির্ভরশীল, সেইটাকে আমরা বলি
ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। এইবার সাবঅর্ডিনেট ক্লজকে 3 ভাগে ভাগ করা হয়, 1 2 3। তো এই ভাবটা নিয়ে অনেকের কনফিউশন আছে যে কিভাবে আমরা চিনব। 1 নম্বর নাউন ক্লজ, 2 নম্বর অ্যাডজেক্টিভ ক্লজ, আর 3 নম্বর অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা আমাদের বুঝতে খুব অসুবিধা হয়, আর পরীক্ষায় এটা চেনারই কোশ্চেন দেয়, আইডেন্টিফাই হুইচ ক্লজ ইজ দেয়ার। তো ফার্স্ট নাউন ক্লজ। নাউন ক্লজের কাজ কি? নাউন ক্লজ ডাজ দ্য ওয়ার্ক অফ এ নাউন। নাউনের যা কাজ সেটাই করে। নাউনের কি কাজ? নাউন কি করে জানেন তো? ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে, কখনো ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে। উদাহরণ দিলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে সেটা হচ্ছে। এক্সাম্পল 1, আই নো দ্যাট হি ইজ ইল। তাহলে দ্যাট হি ইজ ইল এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে হি সাবজেক্ট আছে, ইজ ভার্ব আছে, কম্বিনেশন আছে, এটা ক্লজ হয়ে গেল। ক্লজ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা কি ক্লজ চিনব কিভাবে? আমি জানি, আই নো। ভার্বকে প্রশ্ন করুন কি জানি, হোয়াট। যে সে অসুস্থ, তাহলে ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে, ক্রিয়ার অবজেক্ট হিসেবে কাজ করছে, যে কি জানি, যে সে অসুস্থ। তাহলে এটা একটি নাউন ক্লজ। আবার সেকেন্ড এক্সাম্পল, দ্যাট হি ইজ ইল ইজ নোন টু অল। যে সে অসুস্থ এটা সবার জানা। তাহলে এটা সবার জানা, ইট ইজ নোন টু অল। প্রশ্ন করুন হোয়াট ইজ নোন টু অল। হোয়াট ইজ নোন টু অল, সবার কোনটা জানে? দ্যাট হি ইজ ইল, যে সে অসুস্থ। তাহলে এই দ্যাট হি ইজ ইল এটা ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে, তাই এটা নাউন ক্লজ। এখন আমি বলছি না, আমি লাস্টে গিয়ে একটা ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দেবো, যেটা থেকে তোমরা ইজিলি বুঝতে পেরে যাবে যে কোনটা কোন ক্লজ। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখো। ওকে, সো নাউন ক্লজ হয়ে গেল। এবার অ্যাডজেক্টিভ ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজ ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্স টু কোয়ালিফাই এ নাউন অর এ প্রোনাউন। অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন অথবা প্রোনাউনকে কোয়ালিফাই করা, তার সম্পর্কে কিছু বলা, এটাই হলো অ্যাডজেক্টিভের কাজ। তাহলে এক্সাম্পলটা দেখে নেওয়া যাক। ফার্স্ট, আই নো দ্য বয় হু ইজ এ ম্যাজিশিয়ান। তাহলে আমি জানি ছেলেটিকে, যে হয় ম্যাজিশিয়ান। তাহলে ছেলেটি, দ্য বয় ইজ এ নাউন, এটা একটা নাউন, সবসময় আমরা জানি। তাহলে কেমন ছেলেটি? ছেলেটি কেমন? সেই ছেলেটি হলো একটি ম্যাজিশিয়ান, একটা জাদুঘর। তাহলে কার সম্পর্কে বলছে? দ্য বয়ের সম্পর্কে বলছে, ছেলেটির সম্পর্কে বলছে, অর্থাৎ নাউনের সম্পর্কে কিছু বলছে। সেই জন্য এটি অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ। হু ইজ এ ম্যাজিশিয়ান, আই নো দ্য বয় হু ইজ এ ম্যাজিশিয়ান। তাহলে হু ইজ এ ম্যাজিশিয়ান এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। আবার একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। টেল মি দ্য টাইম হোয়েন হি উইল কাম। তাহলে আমাকে সময়টি বলো কখন সে আসবে। তার মানে আমাকে কি বলো? সময়টি বলো, সময়টি যখন সে আসবে। তাহলে যখন সে আসবে সেই সময়টি বলো। তাহলে সময়টিকে আমরা মানে সময়টিকে কোয়ালিফাই করা হচ্ছে, মডিফাই করা হচ্ছে, যে যখন সে আসবে সেই সময়টা আমি জানতে চাই। তাহলে হোয়েন হি উইল কাম এই পার্টটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। নাও কামিং টু দ্য লাস্ট, অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব। কি কাজ? অ্যাডভার্বিয়াল ক্লজ ভার্বকে কোয়ালিফাই করে, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে পারে, কিংবা কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করতে পারে সেন্টেন্সের মধ্যে। এক্সাম্পল দেখা যাক। হি কেম হোয়েন আই ওয়াজ রিডিং। সে এসেছিল যখন আমি পড়াশোনা করছিলাম। তাহলে ভার্বটা কি? কেম, এসেছিল। তাহলে কেমকে প্রশ্ন করুন, কেম সম্পর্কে কিছু বলছে, এসেছিল কখন কখন কখন? হয় যখন আমি পড়াশোনা করছিলাম। তাহলে ভার্বের সম্পর্কে আরো কিছু বললো, মানে ভার্বকে মডিফাই করলো। কোন সময়টা? সেই সময়টা বললো। কখন দিয়ে প্রশ্ন করলাম, হোয়েন, এসেছিল কখন। নেক্সট এক্সাম্পল, অ্যাজ হি ইজ ইল হি ক্যানট কাম। যেহেতু সে অসুস্থ সে আসতে পারবে না। তাহলে হি ক্যানট কাম, সে আসতে পারবে না। তাহলে ক্যানট কাম, পারবে না আসতে, এটা হলো ভার্ব। তাহলে ভার্বকে আমরা প্রশ্ন করব কেন, ওয়াই, কেন আসতে পারবে না? কারণ সে অসুস্থ।
অ্যাজ ইজিল, তাহলে কেন আসতে পারবে না? এটাকে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে, সেই জন্য অ্যাজ হি ইজ ইল এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, এবার আমরা ফ্রেজ এবং ক্লজের মধ্যে কি সিমিলারিটি আছে সেটা দেখব। মিল কি আছে? মিল হলো যে দুটোই গ্রুপ অফ ওয়ার্ডস, কতগুলো শব্দের সমষ্টি। তারপরে বোথ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স, দুটোই একটা বড় সেন্টেন্সের অংশ। এই দুটো হলো মিল। এবার ডিফারেন্স বিটুইন ফ্রেজ এন্ড ক্লজ, কি পার্থক্য আছে সেটা আমরা দেখে নিচ্ছি। পার্থক্য যেটা হলো সেটা হলো ফ্রেজের কোনো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন নেই, ক্লজের সাবজেক্ট ভার্ব কম্বিনেশন আছে। ক্লজের মধ্যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, কিন্তু ফ্রেজের মধ্যে সেটা থাকবে না। যেমন ইন দ্য মর্নিং, এটা একটা ফ্রেজ, এখানে কোনো সাবজেক্ট নেই, কোনো ভার্ব নেই। আই অ্যাম রিডিং ইন দ্য মর্নিং, তাহলে আই অ্যাম রিডিং, এখানে আই আছে, অ্যাম রিডিং আছে, ভার্ব আছে এবং সাবজেক্ট আছে, তাহলে এটা একটা ক্লজ। আচ্ছা, আরেকটা পার্থক্য দেখুন, 2 নম্বর ডিফারেন্স, ফ্রেজ ক্যানট ক্লিয়ার দ্য সেন্স। ফ্রেজটা না সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু এ ক্লজ ক্যান কমপ্লিট দ্য সেন্স। একটা ক্লজ কিন্তু মনের অর্থটা সম্পূর্ণ প্রকাশ করতে পারছে। আই অ্যাম রিডিং ইন দ্য মর্নিং, তাহলে আমি পড়াশোনা করছি, আপনার আর কোনো প্রশ্ন থাকছে না, আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ ওর কি কাজ বা এভরিথিং বুঝতে পারছেন, অর্থাৎ অর্থটাকে সঠিকভাবে প্রকাশ করতে পারছে কে? ক্লজ। আর সঠিকভাবে প্রকাশ করতে পারে না, সে হলো ফ্রেজ। তাহলে সিমিলারিটি অ্যান্ড ডিফারেন্স বলা হলো। এবার আমি আসবো যে ট্রিক্সটা বলেছিলাম, সেই ট্রিক্সটা দেখুন। আমরা যখন ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করি না, অনলি হোয়াট, কিন্তু কি দিয়ে, তাহলে যদি উত্তর পেয়ে যায় ডিপেন্ডেন্ট ক্লজে, তাহলে সেটা অবশ্যই অবশ্যই নাউন ক্লজ হবে। আর আমরা ভার্বকে যখন হোয়াট বাদে, কি বাদে অন্য যে কোনো কোশ্চেন করতে পারি, হোয়াই, কেন, কেন দিয়ে প্রশ্ন করছি ভার্বকে, হোয়েন দিয়ে প্রশ্ন করছি, কখন, এভরিথিং, মানে হোয়াট বাদ দিয়ে আপনি যখন ভার্বকে অন্য প্রশ্ন করে উত্তর পেয়ে যাবেন, তখন সেটি কিন্তু অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজ আপনি তো ইজিলি বুঝতে পারছেন, আই নো দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, তাহলে আমি জানি জায়গাটি যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম, তাহলে দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, তাহলে জায়গাটিকে বলা হচ্ছে কিছু, মানে নাউনের সম্পর্কে কিছু বলছে, শুধুমাত্র একটাই ফাংশন নাউনের সম্পর্কে কিছু বলা, সেটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। আপনি যদি ভালোভাবে শুনে থাকেন অবশ্যই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে এবার 3টে এক্সাম্পল দিচ্ছি, দেখুন আপনারা নিজে করতে পারছেন কি না। ফার্স্ট এক্সাম্পল, আই নো দ্যাট হি ইজ এ সিঙ্গার। সেকেন্ড, নেক্সট এক্সাম্পল, টেল মি হাউ ডিড ইউ কাম হিয়ার। থার্ড, আই হ্যাভ এ বাইসাইকেল হুইচ ইজ রেড ইন কালার। এবার আপনারা ভাবনা চিন্তা করুন, দিয়ে বলুন কোনটা কোন ক্লজ। ভেরি ইজি। তো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে সেটা জানাতে পারেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য। তো অ্যান্সারটা আমি এবার বলে দিচ্ছি। ফার্স্ট এক্সাম্পল যেটা দিয়েছিলাম সেটা ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করুন, দেখুন উত্তর পেয়ে যাবেন, সেই জন্য এটা কিন্তু নাউন ক্লজ। সেকেন্ড যেটা দেওয়া হয়েছিল সেটা ভার্বকে হোয়েন দিয়ে প্রশ্ন করলে উত্তর চলে আসছে, সেই জন্য অ্যাডভার্বিয়াল ক্লজ। আর থার্ড যেটা নাউনকে কোয়ালিফাই করছে, বাইসাইকেলকে কোয়ালিফাই করছে যে লাল রঙের ছিল, সেই জন্য এটি অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে ফ্রেন্ডস, thanks for watching my video. Stay fit and keep smiling.